বন্ধুরা, মাসিকের সময় মাথা ফেটে যাওয়ার মতো করে ব্যথা হয়, মুড অর্থাৎ মস্তিষ্ক মানসিকতা বদলে যায়। বিশেষ করে গর্ভাবস্থায় ও গর্ভাবস্থার পরে মানসিক অস্থিরতা। আজ জানাবো এমন একটা হোমিওপ্যাথি ঔষধ, যে ওষুধটা বেশিরভাগ হচ্ছে মহিলাদের ক্ষেত্রে বেশি কাজ করে এবং কোন কোন রোগের ক্ষেত্রে কাজ করে, সম্পূর্ণ ধাতুগত চরিত্র অর্থাৎ কেমন প্রকৃতির লক্ষণ থাকলে, কেমন প্রকৃতির উপসর্গ থাকলে আপনি ব্যবহার করবেন, সমস্ত কিছু পাই টু পাই এখানে বিস্তারিতভাবে আলোচনা করার চেষ্টা করব। ওষুধটার নাম হচ্ছে অ্যাক্টিয়া রেশিমোসা, বা আরেক নামে অনেকেই জানেন, সেটা হচ্ছে সিমিশিফুগা। হ্যাঁ বন্ধুরা, এই ওষুধটাকে কোথায় কোথায় ব্যবহার করবেন, কেমন প্রকৃতির লক্ষণ থাকলে ব্যবহার করবেন, আসুন সেই সম্বন্ধে আজকে বিস্তারিত আলোচনা করি। এটা একটি ফিমেল রেমেডি। একটু আগে বললাম হরমোনজনিত সমস্যা নার্ভ ও মস্তিষ্কের ওপর গভীর ক্রিয়া করে, কারণ নার্ভ আর মস্তিষ্কের সঙ্গে এর বিশাল একটা সম্পর্ক রয়েছে। আসুন তাহলে মস্তিষ্কের উপরে যেহেতু বেশি, তাহলে মেন্টাল সিমটমটা আমরা একটু আলোচনা করে নিই। কেমন প্রকৃতির উপসর্গ বা লক্ষণ থাকলে বেশি ব্যবহার হয়, যেমন কোনো মহিলার হঠাৎ করে মন খারাপ, অকারণে ভয় পাচ্ছেন, অতিরিক্ত কথা বলে, বিষণ্ণতা মানে একাকিত্ব বোধ করেন, মানসিক অস্থিরতা, একা থাকতে ভয় পায়, এই রকম মানসিকতার মহিলাদের ক্ষেত্রে ভীষণভাবে কাজ করে। এবারে আসবো কোন কোন রোগের ক্ষেত্রে কাজ করে। যেমন চোখের পিছনে ভীষণ প্রকৃতির ব্যথা অনুভব করা, মাথার উপর চাপ সৃষ্টি হওয়া, মানে মাথায় যেন কি একটা চেপে আছে, মানসিক যেন প্রচণ্ড চাপ, মাথা ভার হয়ে থাকা, মাসিকের সময় ভীষণ প্রকৃতির ব্যথা বেড়ে যাওয়া, নানান প্রকৃতির ব্যথা, আলো শব্দ অসহ্য করে, গলায় এবং ঘাড়ে একটা নিউরোলজিয়া ব্যথা এটা ছড়িয়ে পড়তে দেখা যায়। এরকম লক্ষণের ক্ষেত্রে দারুণ কাজ করে। বিশেষ করে অনিয়মিত মাসিকের তীব্র যন্ত্রণা, সাদা সাপের সাথে সাথে মাথা ব্যথা, গর্ভাবস্থায় মাসিকের সমস্যা, ডেলিভারির পরেও প্রচণ্ড পরিমাণে ডিপ্রেশন, এরকম যে সমস্যা তার উপরে কিন্তু দারুণ কাজ করে। ভালো হয় কোথায়? খোলা বাতাসে বা বিশ্রামে। তাহলে এতক্ষণ আপনারা দেখতে পারলেন যে স্ট্রাকচারটা হিসেব করে ওষুধের, যে মানসিক চাপ সে নিতে পারে না, বেশি তীব্র শব্দ সহ্য করতে পারে না, বেশি তীব্র আলোতে পছন্দ করে না বসবাস করতে বা থাকতে, আর গর্ভধারণকালীন বা প্রসব হওয়ার পরেও সে একটা মানসিক অস্বস্তিতে ভোগে। তাহলে এরকম লক্ষণ থাকলে অবশ্যই করে এই ওষুধটাকে বেশি ব্যবহার করা হয় বা বেশি ব্যবহার করে কাজ পাওয়া যায়। ধরুন একজন মহিলা রোগী মাসিকের সময় প্রচুর পরিমাণে তীব্র যন্ত্রণা, মন খুব অস্থির, আলো অসহ্য, তাহলে এরকম লক্ষণ থাকলে অবশ্যই করে সেই মহিলাদের ক্ষেত্রে বেশি কাজ করছে। এছাড়া এই ওষুধটা যে মহিলাদের জরায়ু সংক্রান্ত কোনো রোগের সঙ্গে, তার বাতের ব্যথা, পেশি যন্ত্রণা অর্থাৎ পায়ের পেশি, বিশেষ করে হাঁটু থেকে গোড়ালি পর্যন্ত পিছনের যে পেশিটা, সেখানে যদি তীব্র যন্ত্রণা হয়, ব্যথা হয়, এছাড়া এই যে জরায়ু সংক্রান্ত বা জরায়ু কোনো রোগের সঙ্গে বিভিন্ন প্রকার বাতের সমস্যা যদি সে ভুগে থাকে, কষ্ট পায়, বিশেষ করে কোমরের যন্ত্রণা, তাহলে আর কোনো কথা নেই, দারুণ কাজ করে। তাহলে তখন সিমোশিবিকা কিন্তু অবশ্যই করে ট্রাই করে দেখা উচিত। বিশেষ করে যদি এরকম মানসিক ব্যাধিগ্রস্ত হয়ে পড়েন যে আপনার চাপ সহ্য হচ্ছে না, আপনি বেশি আলো সহ্য করতে পারছেন না, বেশি শব্দ সহ্য করতে পারছেন না, একা থাকতে পছন্দ করছেন, তাহলে আর কোনো কথা নেই, মন্ত্রবোধ কাজ করবে আপনার ক্ষেত্রে এই হোমিওপ্যাথি ওষুধটা। তখন এই ওষুধটাকে আপনি সপ্তাহখানেক 10-15 দিন ব্যবহার করবেন, অবশ্যই করে উপকার পেতে শুরু করবেন। এবারে আপনাদের প্রশ্ন বা জানার ইচ্ছে যে কত শক্তিতে আমরা সেবন করব। বন্ধুরা, বেশিরভাগ 30 পোটেন্সি খুব এফেক্টিভ। 30 পোটেন্সি আপনি দিনে 2 বার করে, সকালে আহারের 1 ঘন্টা আগে নেবেন, আবার সন্ধ্যায় বা রাত্রিতে আহারের 1 ঘন্টা আগে নেবেন, দিনে 2 বার করে, এরকম 1 থেকে 2 ফোঁটা। আর সবসময় বলি যে সরাসরি ওষুধ জিভে না দিয়ে সেবন করে আপনারা যদি 5 ml ডিস্টিল ওয়াটারের মধ্যে 7 থেকে 10 ফোঁটা ওষুধ দিয়ে সেই জলটাকে 10 বার করে ঝাঁকি দিয়ে, প্রত্যেকবার সেবনের আগে 10 বার করে ঝাঁকি দিয়ে সেবন করুন, কেমন হবে বুঝতে পারছেন না, তাই তো? ধরুন আপনি 5 ml জলের মধ্যে 7 থেকে 10 ফোঁটা মূল ওষুধটা ফেলে দিলেন, জোর জোর করে এরকম 10 বার 15 বার ঝাঁকি দিয়ে নিলেন, তারপর সেই জলটা আপনি 10 ফোঁটা খেলেন, হয়ে গেল। সকালে আহারের আগে খেলেন, আবার সন্ধ্যায় আহারের আগে খেলেন, যেরকম 1 ঘন্টা আগে বললাম খেলেন। আবার যখন পরের দিন খাবেন, মানে যতবার খাবেন ততবার 10 বার 15 বার স্ট্রোক দিয়ে খাবেন। তাতে করে কি হবে? ওষুধের সামান্য শক্তি বর্ধিত হবে, এবং পূর্বের যে ওষুধের শক্তি তার থেকে যখন শক্তি একটু বর্ধিত হবে, আরও ভালো কাজ পাওয়া যাবে। এই নিয়মটা করতে থাকুন, তাতে করে দেখবেন কোনো রোগ, কোনো সমস্যা হওয়ার সম্ভাবনা থাকবে না, এবং আপনি খুব দ্রুত রেজাল্ট পেতে শুরু করবেন।
এটা হচ্ছে হোমিওপ্যাথির মূল নিয়ম। কিন্তু আপনারা অনেকে অদৃষ্ট হন, যার জন্য আমরা বারবার বলি না, মানে এইরকম প্রসেসটাকে বা এরকম পদ্ধতি অনুযায়ী যে খেতে হয় সেটা বলি না, সরাসরি বলে দিলাম। বা অনেক ডাক্তার আছে 3 ফোঁটা 4 ফোঁটা করে ওষুধ। দেখুন, কানে কানে ওষুধ খেলে যে আপনি খুব দ্রুততার সঙ্গে সুস্থ হবেন, এটা একদম ভুল সিদ্ধান্ত। হোমিওপ্যাথি এই নিয়মে চলে না। যাই হোক, তাহলে এই ওষুধটা কবার করে খাবেন? দিনে 2বার করে, আর 1 ঘন্টা আগে আগে খাবেন, সকালে এবং সন্ধ্যা। এরকম 10-15 দিন অবশ্যই করে নেবেন। যেরকম লক্ষণ থাকলো বা লক্ষণ ভিত্তিক আলোচনা করলাম, অবশ্যই উপকার পাবেন। আর সবথেকে বেশি মহিলাদের রোগের ক্ষেত্রে এই ওষুধটাকে ব্যবহার করা হয়। তাহলে অবশ্যই করে যেরকম সেবন করতে বললাম সেরকম সেবন করবেন। আসুন বন্ধুরা, আমরা কয়েকটা কমেন্টের দিকে চলে যাই, কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করি। তো মেন কমেন্টগুলো কী আছে, সেই কমেন্টের উত্তর যদি আপনি পেয়ে যান, অবশ্যই করে উপকার হবে। তো আজকের প্রথম যে কমেন্টটা, সেটা হচ্ছে 15 ঘন্টা আগে কমেন্ট করেছেন সাহেব হক। তো সাহেব হক, আপনি জানতে চেয়েছেন যে এগনাস ক্যাস্টস আর ডেমিয়ানা মাদার টিংচার একসঙ্গে সেবন করতে পারবেন কিনা। অবশ্যই করে সেবন করতে পারবেন। যদি একসঙ্গে মানে মিশ্রণ করে সেবন করে বা করতে না চান আপনি, তাহলে একটা সকাল আর একটা সন্ধ্যা, দিনে 2বার করে সেবন করুন 2টো ওষুধ। ঠান্ডা জলের সঙ্গে বা গরম জলের সঙ্গে 15 ml মতো জল নেবেন, তার সঙ্গে 10 ফোঁটা 12 ফোঁটা যেরকম বলা হয়েছে আপনি সেভাবে সেবন করবেন। কারো কথা শুনে বিভ্রান্তি হওয়ার দরকার নেই। যাই হোক, দ্বিতীয় যে কমেন্টটা করেছেন যে শ্যামল চৌধুরী, তিনি বলেছেন যে একটা শারীরিক সমস্যা নিয়ে আমার সঙ্গে কথা বলতে চান। দেখুন স্যার, আপনি আপনার সমস্যা নিয়ে মেসেজ করে রাখবেন, তখন আমরা সময় করে দেখে নেওয়ার চেষ্টা করব। মাঝে মধ্যে হাই বলে লিখবেন। আর যাদের খুব কথা বলার ইচ্ছে মানে প্রয়োজন, আপনারা রাত্রি 8টা থেকে কি এখন শীতকাল 7:30 থেকে 8:45-9টার মধ্যে ফোন করার চেষ্টা করবেন। ভিডিওর মাধ্যমে বলে দিলাম। দেখুন, একা মানুষ, এগুলো লোক ধরে হয় না, নিজেকে কথা বলতে হয়। তো যতটা আপনার মেসেজ করার চেষ্টা করবেন সব থেকে ভালো। একটা কাগজে আপনার সমস্যাগুলো লিখবেন, বারবার একই কথা বলি। তারপরে মেসেজটা করেছেন এমডি লিগাও নাকি, যাই হোক, তিনি লিখেছেন 15 ঘন্টা আগে, স্যার আমার জ্বরেও সিস্ট হয়েছে, তার সাথে চুলকানি আছে, তলপেটে ব্যথা, সেক্ষেত্রে কী ওষুধ খাবো? দেখুন, সিস্টটা কত কতদিন হয়েছে, সঙ্গে আর কী কী উপসর্গ বললেন, চুলকানি, ব্যথা হয় কি না, এসব সমস্যাগুলো অবশ্যই করে জানতে হবে। এগুলো কঠিন একটা রোগ, কঠিন একটা সমস্যা। এগুলো রিপোর্ট পাঠাতে পারলে খুব ভালো, হোয়াটসঅ্যাপে পাঠাবেন। আর কী কী উপসর্গ হয় সেগুলো লিখে পাঠাবেন, তবে কিন্তু আমাদের ওষুধ একটা বলা সম্ভব। এটা কোনো অ্যালোপ্যাথি ট্রিটমেন্ট নয়, বুঝলেন দিদিভাই, যে আমি একটা বলে দিলাম হয়ে গেল। যেটা জ্বর, সর্দি, কাশি, গলা ব্যথা 10-15 দিনের ব্যাপার, সঙ্গে সঙ্গে বলে দেবো, কথা দিলাম। যাই হোক, তারপরে কমেন্ট করেছেন একজন বন্ধু যে ক্যালিফস 2 বছর ধরে খাচ্ছি, যখন খাই তখন ভালো থাকি, খাওয়া ছেড়ে দিলে আবার গা হাত পা রাতের দিকে বেশি কাঁপতে থাকে, 3 বছর বেশি খাচ্ছি, কোনো সাইড এফেক্ট হতে পারে? আমরা অনেক ভিডিওতে বলেছি, সব ভিডিও হয়তো আপনারা দেখেন না বা আর দেখাও অনেকে সম্ভব হয় না। তা আজকের ভিডিও যদি দেখেন, আপনি ক্লিয়ার হতে পারবেন যে একটানা কোনো ওষুধ দীর্ঘদিন ধরে খাবেন না, মাঝে মাঝে বন্ধ দেবেন, মাঝে মাঝে খাবেন। কীভাবে? ধরুন আপনি 15 দিন কন্টিনিউ খেলেন একটা রোগের জন্য, রোগটা কমে গেল, তারপর মাঝে মধ্যে খাবেন। বিশেষ করে এই নার্ভের সমস্যা, ক্যালসিয়ামের ঘাটতি, ক্যালিফস, ক্যালকেরাফস, এগুলো সারা জীবন খাওয়া যায়। একটু শক্তি পরিবর্তন করতে হবে, আবার একটু কমাতে হবে, একটু বাড়াতে হবে, আবার বন্ধ করতে হবে, খেতে হবে। আপনি 5 দিন খেলেন, আবার 1 সপ্তাহ বন্ধ রাখলেন, আবার 5 দিন খেলেন, এরকম করবেন। কারণ তার ঘাটতিটা হতে দিতে হবে, রোগটা তৈরি হতে দিতে হবে। তার যে অভাব, যে সল্টের অভাব, সেই সল্টের অভাবটা হতে দিতে হবে, তবে তো আপনি খাবেন। রোগ ছাড়া তো ওষুধ খাওয়া সম্ভব নয়, কারণ সল্টের ঘাটতি গিয়ে আপনার রোগটাকে মুক্ত করছে। যখন সেই সল্টটা শরীরের মধ্যে বেশি হচ্ছে, আবার সেই রোগটাকে টেনে আনছে। হোমিওপ্যাথিও একই, বায়োকেমিকও একই, যে আমাদের বেশি মাত্রায় নিয়ে যে রোগের সৃষ্টি হয়, সূক্ষ্ম মাত্রায় প্রয়োগ করে, সেবন করে সেই রোগটাকে নির্মূল করা হয়। তা আপনি যখন অধিক মাত্রায় অনেক দিন যাবৎ সেবন করবেন, তখন সেই রোগের সৃষ্টি হবে। আবার আপনাকে পুনরায় সেই সূক্ষ্ম মাত্রা সেবন করে সেই রোগটাকে দূরীভূত করতে হবে, সারাতে হবে। তাহলে একটানা বেশি দিন কোনো ওষুধ খাওয়া ঠিক নয়, রোগ ছাড়া কোনো ওষুধ খাওয়া ঠিক নয়। নিত্য নৈমিত্য আপনি গ্যাসের সমস্যা ভুগছেন, নাক্স দীর্ঘদিন, আজকে খেলেন পেটের সমস্যা হয়েছে, আবার পরের দিন, রোজ, এগুলো আহারজনিত কারণে সমস্যা, এগুলো খাওয়া যায়, ঠিকই আছে, আমি বারবার বলি। কিন্তু অন্য কোনো ডিপ অ্যাক্টিং মেডিসিন বা দীর্ঘদিন ধরে আপনি এই যে ক্যালকেরাফস বা ক্যালিফস যে খাচ্ছেন, ক্যালিফসের কথা বললেন, এগুলো যদিও ডিপ অ্যাক্টিং মেডিসিন নয়, কিন্তু বিনা কারণে ওষুধ খাওয়া তো ঠিক নয়। আসুন, আশা করছি সবার সুবিধা হলো। তারপরে মেসেজ করেছেন একজন বন্ধু
যে আমার লিভার সিস্ট হয়েছে, আমি কি করব বলেন প্লিজ। একটা কথা বলি, লিভার সিস্ট হয়েছে, তো সিস্ট হলে কি কি সমস্যা হয়, অনেক রকম তো উপসর্গ হয়, আপনার কোনটা? এইসব কঠিন রোগের ক্ষেত্রে অবশ্যই করে লিখে আমাদেরকে হোয়াটসঅ্যাপ করবেন, মাঝে মধ্যে মনেও করে দেবেন হাই বলে লিখে, অবশ্যই করে উত্তর দেওয়ার চেষ্টা করব। তো বন্ধুরা, ভিডিও বেশি লম্বা করে লাভ নেই, বড় করে লাভ নেই। সকলে খুব ভালো থাকুন। এরপরে কি নিয়ে ভিডিও করা উচিত বা এই ভিডিওগুলো কেমন লাগছে, কী প্রকৃতির ভিডিও করা উচিত, অবশ্যই করে নিজের মতো করে কমেন্ট করবেন, চেষ্টা করব কমেন্টের উত্তর দেওয়ার। নমস্কার।